দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রথমে দেখে নিব বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। তাদের শিরোনাম, মালয়েশিয়া কর্মী যেতে না পারা, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রধানমন্ত্রী। ছোট হচ্ছে বাজেটের আকার, এবার জোট সরকার গঠনের প্রস্তুতি নরেন্দ্র মোদীর। অনুশীলনে মেজাজটা থাকবে তো ম্যাচে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দৈনিক ইত্তেফাক তাদের শিরোনাম, অর্থের সংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ। খতিয়ে দেখছে কেউ দায়ী হলে অবশ্যই বিচার হবে। 17,000 কর্মী মালয়েশিয়া যেতে না পারার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা কঠিন নতুন বাজেটে। ঢাকা দিল্লি সম্পর্কে আসবে না পরিবর্তন। মোদীর একদলীয় রাষ্ট্রের স্বপ্ন প্রত্যাখ্যান ভারতীয় ভোটারের। বাংলাদেশে প্রতিদিন তাদের শিরোনাম, চ্যালেঞ্জের বাজেট আজ। ইতিহাস গড়ে প্রধানমন্ত্রী মোদীর শপথ শনিবার, শেষ ধাপেও ভোটার খরা, বিজয় মিছিলে গুলিতে ছাত্রলীগ নেতা নিহত। এরপর রয়েছে দৈনিক যুগান্তর, তাদের শিরোনাম, তৃতীয় মেয়াদে সরকার গঠন করছেন মোদী। মোদীকে ফোন করে অভিনন্দন শেখ হাসিনা, ডিএসসির পরিচালকীয় শেয়ার কারসাজিতে। দেশ রূপান্তর তাদের শিরোনাম, মূল্যস্ফীতির ডলার বড় চ্যালেঞ্জ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি বেড়ে 85,000 কোটি টাকা, সংখ্যা নিয়েই সরকার গঠন করছেন মোদী। বণিক বার্তা তাদের শিরোনাম, বৈধ আয়ের সর্বোচ্চ কর 30%, কালো টাকা সাদা করলে কর 15%। দ্য ডেইলি স্টার তাদের শিরোনাম, এ উন্ডেড ইকোনমি অ্যানাদার প্রিলিয়াস ইয়ার, Government to really more on local banks than foreign funds. এই ছিল আমাদের, দেখে নিলাম যে দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম। প্রতিটা পত্রিকাতেই বলা হয়েছে যে ভারতের সরকার গঠনে, যেখানে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, তাদেরকে শরিক দলের সাথে জোট করেই সরকার গঠন করতে হবে। তো এই সরকার যেটা জোটের সাথে গঠন হবে, সেই সরকারটা কতটা শক্তিশালী হবে বলে মনে করছেন? সরকার শক্তিশালী হয়তো হবে, কারণ বিজেপি সেখানে কিছুটা ব্যাকফুটে থাকবে। তার কারণ হচ্ছে বিজেপি গত 2 মেয়াদে দেখেছি তারা যেটা একক সংখ্যাগরিষ্ঠতা যে দরকার হয় সেটা তারা অর্জন করেছিল। এবারই তারা আসলে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে, তার কারণ তাদেরকে শরিকদের সঙ্গে ভাগাভাগি করেই সরকার যেতে হচ্ছে, যে কারণে একক যে আধিপত্য এতদিন ছিল সেটা নিশ্চিতভাবে কিছুটা কমে আসবে। কারণ যেহেতু শরিকদের সঙ্গে তাদের দেন দরবার করতে হয়েছে। আমরা গতকালকে হয়তো একটা অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে, সেখানে শরিক যে 2টি দল যাদের 20টি করে আসন ছিল, সেই আসনগুলো যেন নিজেদের কাছে থাকে সেটার জন্য তাদেরকে এক ধরনের কন্ট্রাক্ট বলবো সেখানে যেতে হয়েছে, এবং তাদেরও কিছু শর্ত তাদেরকে মানতে হয়েছে। সরকার গঠন করার আগেই কিছু শর্ত তাদেরকে মানতে হয়েছে, নিশ্চয়ই সরকার গঠন করার পরে সেই সরকার গঠনের সময় বিজেপির মোদী সরকারকে কিছুটা হলেও ওই সব দলগুলোর সঙ্গে নির্ভরতা থাকবেই। সেক্ষেত্রে বিজেপির যেটা একক কর্তৃত্ব এতদিন ছিল, গত 2 টার্মে ছিল, সেটা কিছুটা হলেই ক্ষুণ্ণ হবেই। এটা খুবই স্বাভাবিকভাবেই ধরে নেওয়াই যায়। অর্থাৎ একক অধিপত্য কিছুটা হলে কমবে মোদী সরকারের। যদিও সেটাও মোদী সরকারের থাকবে, তবে বিজেপির একক অধিপত্য কমবে। এই যে শর্ত সাপেক্ষে সরকার গঠন, সেই ক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্কটা কতটা স্থায়ী হতে পারে, অথবা ভবিষ্যতে এই সরকার কতটা শক্তিশালী অথবা কতটা নড়বড়ে হতে পারে? দেখুন, সরকার শক্তিশালী নড়বড়ে হওয়ার বিষয়টা এখনই আসলে বলা মুশকিল, কারণ হচ্ছে সেটা বেশ সময়ের ব্যাপার। কারণ এখানে তাদের আভ্যন্তরীণ রাজনীতি জড়িয়ে আছে। যদিও জোট যেহেতু আছে, আমার মনে হয় না জোটের সঙ্গে জোটের ভিতরে যদি কোনো ভাঙন না ধরে তাহলে সেই সরকারের খুব বেশি সমস্যার কথাও না। যেহেতু সরকার গঠন করা হয়ে যাওয়ার পরে এইটা খুব বেশি আমলে আসবে না। তবে একটা বিষয় আসতে পারে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, যেহেতু ভারতের নতুন সরকার, বাংলাদেশ ভারত প্রতিবেশী রাষ্ট্র, তাদের সঙ্গে যে কোনো সময় যে কোনো ইস্যুতেই এক ধরনের সম্পর্কের ভালো বা খারাপের দিক আমরা বাংলাদেশিরা বিবেচনা করতে চাই। সেই দিক থেকে বিবেচনা করলে আসলে খুব বেশি আমার মনে হয় সেই প্রভাবটা খুব বেশি পড়বে না। কারণ আপনি মোদী সরকারই আসছে মূলত, যদিও
শরীর কোয়েশন দল আছে কোয়েশন, কিন্তু কিন্তু সরকার তার মোদিটাই আসে। কেন্দ্রে, তার সেন্টারে, তার মূল বলয় তো মোদী সরকারকে বা বিজেপিকে ঘিরেই। বিজেপি একেবারে কাছাকাছি চলে গিয়েছিল, 230 বা 33টা সিট তারা পেয়েছিল, সামান্য কয়েকটা সিটের জন্য তারা একক সংঘর্ষিত পায় নাই, কিন্তু মূল নেতৃত্ব তো বিজেপি সরকার, বিজেপি দলের কাছেই থাকবে। সেই হিসাব করলে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্কের যে আগে থেকে যে ধরনের ম্যান্ডেট ছিল, আগে থেকে যে ধরনের প্রক্রিয়া ছিল, সেটাই থাকবে। সম্পর্কে খুব বেশি পার্থক্য আমাদের হওয়ার কথা সাথে না। ভারতের সম্পর্ক ভালো থাকুক এবং আমরাও এগিয়ে যাই। প্রতিটা পত্রিকা আছে বাজেট প্রসঙ্গ এবং বলা হচ্ছে যে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট, প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট আজ উত্থাপিত হবে। এই ক্ষেত্রে আজকের বাজেটের যে স্লোগান, সেটা সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। আপনার কাছে জানতে চাচ্ছি এই বাজেট কতটা ভূমিকা রাখবে সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ করতে? হ্যাঁ, বাজেটের স্লোগান সেটাই রাখা হয়েছে, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। সেক্ষেত্রে কিছু বিষয় থাকবে। আধুনিকায়ন, পুরো বাংলাদেশকে ঘিরে আধুনিকায়নের চিন্তা তারা করছে। ডিজিটাল স্বাস্থ্য, স্মার্ট বাংলাদেশের অবকাঠামো নির্মাণের জন্য যে ধরনের পদক্ষেপ থাকা দরকার, সেগুলো তারা রাখবে। আমরা দেখছিলাম সেই বাজেটের স্বপ্ন। তবে চ্যালেঞ্জ তার চেয়েও বেশি, সেটা হচ্ছে বড় সেটাই বিষয়। আমরা জানতে চাচ্ছি। চ্যালেঞ্জ তার চেয়েও বেশি, কারণ হচ্ছে সরকারকে এবার, নতুন সরকার, তার প্রথম বাজেট, এই বাজেটকে তাকে দিতে হচ্ছে মূল্যস্ফীতির চ্যালেঞ্জ মোকাবেলার, তাদের করতে হচ্ছে। গত 6 মাস 1 বছর থেকে দেখছি আমরা যে মূল্যস্ফীতির চ্যালেঞ্জ সরকারের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সেটাও একটা বড় সংকট। এই দুটি সংকটকে মোকাবেলা করে এবং একই সঙ্গে সাধারণ মানুষ যেন স্বস্তি পায়, সেটাকে তাদেরকে ভাবতেই হচ্ছে। কারণ সাধারণ মানুষের স্বস্তির বিষয়টাই এখন এই বাজেটকে কেন্দ্র করেই মানুষ তাকিয়ে আছে যে এই বাজেটে যদি এমন কোনো পদক্ষেপ থাকে, যে পদক্ষেপ তারা নিত্যপণ্যের দাম বা তারা যেটা প্রতিদিন তাদের প্রয়োজন হয়, সেটা কতটা তাদের হাতের নাগালে আসবে, মানুষ সেদিকে তাকিয়ে আছে। সরকারের জন্য সেটাই বড় আসলে চ্যালেঞ্জ বা চাপ বলতে পারি, যেন সাধারণ মানুষকে ভালো রাখার জন্য কী কী পদক্ষেপ তারা নিতে পারে। আমাদের প্রত্যাশা সেটাই যে আমরা একটা সুন্দর বাজেট পাবো। নাসির, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনার সাথে দেখা হবে আবারও অন্য কোনো অনুষ্ঠানে। ধন্যবাদ নাসির।